মালা, এদিকে আয় তো। এই কলাগুলো ভালো করে দেখ, কি সুন্দর কাঁধি ধরেছে। এক একটা থোকা দেখে মনে হচ্ছে যেন বাবা আমাদের চাষ দেখে বুঝতে পারছেন। মানুষটা আজ বেঁচে থাকলে বাগানে দাঁড়িয়ে কত খুশি হতো। তখন বুঝতাম না এত কিছু, এখন বুঝি। দিদি, আমি এই বাগানে পা দিলেই আমার বাবার কথা মনে পড়ে। তা সত্যিই তো, এই গাছগুলি এখন আমাদের ভরসা। এবারের ফলনও খুব ভালো হয়েছে। যদি সব ঠিকঠাক বাজারে ওঠানো যায়, 2 মাস অন্তত চিন্তা থাকবে না। হুম, কথাটা ঠিক, কিন্তু আমার মনটা কেমন জানি করছে। গজেন মোড়লের নজর আমার ঠিক ভালো লাগছে না। গতকাল হারুন এসে কথা শুনিয়ে গেল, এমন করে বলছিল যেন বাগানটা আজ না হয় কাল তার হাতেই যাবে। দিদি, তুই না বললেও আমি বুঝি, ওই লোকটার যখন রাস্তা দিয়ে যায় আমার বুকটা ধড়ফড় করে। আমরা 2 বোন, আমাদের মাথার উপর কেউ নেই, সেটাই ওদের সাহস যে যা খুশি তারা করতে পারে আমাদের বিরুদ্ধে। আমি সত্যি ভয় পাই ওদের থেকে। যদি রাতে লোক লাগায়, যদি জোর করে কিছু করে। কি আর করবে, আমাদের দলিল আছে, জমি আমাদের নামে। বাবা মরার আগে সব গুছিয়ে দিয়ে গেছে। আর শোন, মানুষ খারাপ হলেই সব কিছু করতে পারে না। গ্রামের সবাই চুপচাপ আছে বলে মনে হয়, কিন্তু অন্যায় সবাই দেখছে। তা ঠিক, তবু মনে হয় টাকা আর ক্ষমতার কাছে মানুষ অনেক সময় চুপ মেরে যায়। যাক, আজ পাকা কাঁধিগুলো কেটে তাড়াতাড়ি বাজারে নিয়ে যাই। আকাশও ভালো ঠেকছে না, বাতাসে কেমন ঝড় উঠবে বলে মনে হচ্ছে। চল, আগে কাজগুলো সারি। এই বাগান, এটা আমাদের বাবা মায়ের রেখে যাওয়া জিনিস, এটাকে আমাদের রক্ষা করতেই হবে। কি খবর হারুন? গিয়ে বুঝিয়ে বলেছিলে তো ওদের, নাকি ওই 2 মেয়ে আবার মাথা তুলছে আমার বিরুদ্ধে? আমি তো ভাবলাম একটু ভালো দামের কথা শুনলেই রাজি হয়ে যাবে। জমির দাম আজকাল কম নাকি? গিয়েছিলাম মোড়ল মশাই, কিন্তু বড় মেয়েটা মানে ওই কমলা খুব শক্ত কথা বলেছে আমায়। একদম সোজা বলেছে বাপের বাগান বিক্রি করবে না। ছোটটাও কম বলেনি, ওদের তেজ কম না। আমি বুঝেছি, বাপ মা নেই বলে মায়া দেখাতে গেছি, আর ওরা ভাবছে আমি নরম হয়ে গেছি। আমরা পশ্চিমের সব জমি একসাথে করেছি নিজের নামে, শুধু ওই টুকরো বাগানটা মাঝখানে কাঁটার মতো আটকে আছে। ওটা পেলে কেমন চওড়া মাঠ হবে কল্পনা করতে পারিস? আঁখ বসাবো, তারপর আঁখের কল বসাবো। গ্রামের লোক তখন আমার কাছেই কাজ চাইবে। সে কথা ঠিক, তবে ওরা জেদি। আর একটা কথা, গ্রামের মানুষ 2 বোনের কষ্ট জানে। রহিম চাচা বিশেষ করে ওদের পক্ষে আছে। বুড়ো হলেও তার কথার দাম আছে। রহিম বুড়োকে আমি চিনি, কথায় কথায় ন্যায় অন্যায় বোঝায়, কিন্তু গ্রামের লোকের চাল তো আমি বুঝি। মানুষ পেটে মার খেলে মাথা নোয়াবেই, ওদের পেটেই আঘাত করতে হবে। বাজারে কলা বিক্রি না হলে আর 2 দিনের মধ্যে নিজের থেকেই আসবে। আপনি যা বলেন, তবে একবার বলি, বেশি চাপ দিলে লোকে ঝামেলা শুরু করতে পারে। বললাম তো, করতে দেখো তাদের, প্রকাশ্যে কেউ মুখ খুলবে না। তুই বাজারের পাইকার, দোকানদার, আড়তদার সবাইকে বলে দে ওই 2 বোনের কাছ থেকে একটা কলাও কেউ কিনবে না। যার দোকানে দেখবো ওদের কলা, তার হিসাব আমি আলাদা করে নেব। ঠিক আছে, আজই বলে দিচ্ছি। দরকার হলে পরে কি করতে হবে সেটা আমি ঠিক করব। আগে উপার্জনের রাস্তা বন্ধ হোক, ওদের তারপর জমির কথা আবার তুলব। পেটে টান লাগলে ঠিক আমার পায়ে এসে পড়বে রে হারুন। দিদি, সকাল থেকে বসে আছি, একজনও এলো না আজ। যারা রোজ এসে আগে আগে কলা বেছে নিত, তারাও আজ আমাদের সামনে দিয়ে এমন করে চলে গেল যেন আমাদের কেউ চেনেই না। এমন অপমান যে সহ্য করতে হয়। আমি 3টা দোকানে গেছি, কেউ মুখ তুলে কথা পর্যন্ত বলল না। একজন তো আস্তে করে বলেই দিল, তোমাদের থেকে কিনলে আমাদের বিপদ হবে। তার বেশি আর কি বলবে? মোড়লের নাম শুনলেই সবাই গুটিয়ে যায়। তাহলে এখন কি হবে দিদি? ঘরে চাল কমে এসেছে,
নুন তেল কেরোসিন সব কিনতে হবে। আমি তো ভেবে রেখেছিলাম আজ ভালো বিক্রি হবে, এখন তো মনে হচ্ছে কাঁধিগুলোই পচে যাবে। পচতে দেবো কেন? দেখ, মানুষ কলা কিনতে ভয় পায়, কিন্তু পেটের খিদে নিয়ে চিরদিন ভয় করে থাকা যায় না। আমি ভাবছিলাম আমরা যদি কাঁচকলা দিয়ে রান্না করি, মাছের ঝোল, কলার বড়া, ভর্তা যা পারি করব। কাঁচা মাল কিনতে লোক ভয় পেতে পারে, কিন্তু রান্না করা খাবার তো অন্য কথা। খাবার? আমাদের বাড়ির সামনে খাবার বিক্রি করব আমরা? তুই কি সত্যি সত্যি হাঁড়ি চাপিয়ে মানুষকে খাওয়ানোর কথা বলছিস নাকি? আর যদি করি, কে আসবে বলতো? আসবে আসবে, রিক্সাওয়ালা, দিন মজুর, হাটে যারা কাজ করে, এরা কম টাকায় ভরপেট খেতে চায়। বাজারের হোটেলগুলোতে দামের আগুনে তারা ঘেঁষতে পারে না। আমরা পরিষ্কার করে ভালো স্বাদে অল্প লাভে খাবার দিলে মানুষ আসবে। আর তোর হাতের রান্না তো খারাপ নয়, সেটা আমি জানি। রান্না আমি পারি ঠিকই, মা যেভাবে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করতো আমি এখনো পারি, কিন্তু মোড়ল তখনও তো বসে থাকবে না আমাদের হোটেল দেখে। সে থাকবে না, আমরাও বসে থাকবো না। সারাক্ষণ ভয় পেতে পেতে মানুষ মরে যায়, তার চেয়ে কাজ করে মরাই ভালো। চল, আজকে ঘরে যা আছে তাই দিয়ে প্রথম রান্না শুরু করি। কপালে থাকলে রাস্তায় বেরোবে নয়। চল দিদি, হারার আগে আমি একবার চেষ্টা করতেই চাই। রহিম চাচা ঠিক সময় এসেছেন, একটু চেখে দেখুন তো আমাদের নতুন রান্না। আমরা নতুন করে শুরু করেছি, কলা বিক্রি বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম রান্না করে খাওয়াবো মানুষদের। আপনার মুখে যদি ভালো লাগে আমরা তবে সাহস পাবো। আরে, গন্ধ পেয়েই বুঝেছি তোদের ঘরে আজকে কিছু ভালো হচ্ছে। দে মা, একটু দে। বয়স হয়েছে কিন্তু জিভ এখনো খাবার ইচ্ছে হয় খুব ভালো মন্দ, বুঝলে? তোমাদের হাতের রান্না আমি ভুলিনি। এই নিন চাচা, সাবধানে খান, গরম আছে। আমি কাঁচকলা আর ছোট মাছ দিয়ে ঝোল করেছি। আহা আহা, এ তো দারুণ হয়েছে। ঝোলের থেকে সুন্দর ঘরের গন্ধ আছে। আরে, কাঁচকলাটাও নরম হয়েছে। আমি বলে দিচ্ছি, এই জিনিস গ্রামে খুব ভালো চলবে। আপনার মুখে এই কথা শুনে সাহস পেলাম গো চাচা। ভাবছি বাড়ির সামনে 2টা বেঞ্চ পেতে দিই, পাতায় ভাত, সাথে এই ঝোল। লোকে এসে পেট ভরে খেতে পারবে, দামও কম রাখবো, গরিব মানুষ যাতে খেতে পারে। খুব ভালো কথা ভেবেছিস। আমি এক্ষুনি 2-4 জনকে বলে দিচ্ছি। হাটের মজুরেরা শুনলে পিল পিল করে আসবে। চাচা, আপনার এই সাহায্য আমাদের এগোনোর জন্য অনেক সাহস দিচ্ছে। ধন্যবাদ কাকা। সবাই মুখ ফিরিয়ে নিলে মানুষ কেমন একা লাগে জানেন। আমি জানি মা, খুব ভালো করেই জানি। তাই তো বলি, তোরা মাথা নিচু করিস নে। গজেন মোড়ল বড় লোক, কিন্তু যে অন্যায় করে তার অন্যায় সব সময় মেনে নেওয়া উচিত নয়। তোরা সেই প্রতিবাদের কাজটাই করেছিস, আমার খুব ভালো লেগেছে। আপনি পাশে থাকুন, আজ থেকেই শুরু করি। শুরু কর। আমি সন্ধ্যের আগে আবার এসে দেখি কত লোক আছে। দিদি, আজকের হিসাব শুনলে তুই নিজেই বিশ্বাস করবি না। 35 জন তো খেয়েছেই, পরে আরো কয়েকজন এসে শুধু বড়া নিয়ে গেছে। 2বার ভাত শেষ, 3বার হাঁড়ি চাপাতে হয়েছে। আমি তো দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছি। এ তো চমৎকার খবর। দেখেছিস, মানুষ স্বাদ পছন্দ করেছে আমাদের রান্নার। কেউ জোর করে কারোর মুখ বন্ধ রাখতে পারে না। কি বলছিল লোকজন? সবাই এক কথাই বলছে, কম টাকায় এত ভালো খাওয়া কোনোদিন পায়নি। মন্টু রিক্সাওয়ালা বলল, দুপুরে এখানে না খেলে নাকি পেটই ভরবে না ওর আর। ইটভাটার 2 জন মজুর তো বলল কাল থেকে নাকি 10 জনকে নিয়ে আসবে। আর একজন স্কুলের মাস্টার এসে বললেন কলার বড়া আরও বানাতে। তাইলে কাল থেকে বড়ার পরিমাণ বাড়াতে হবে। আর ভাতের হাঁড়িটাও ছোট পড়ছে। পাশের বাড়ির হাসিনা খালার বড় হাঁড়িটা ধার চাইতে হবে। তুই বাজার থেকে শুকনো মরিচ, পেঁয়াজ, হলুদ একটু বেশি করে আনিস। আমি সকালে মাছের ঝোল আর দুপুরে ডালও রাখতে চাই। দিদি, আমি আরেকটা কথা ভেবেছি।
কাঁচকলার একটু ভর্তা দিলে লোকেরা খুশি হবে। আমাদের বাগানের জিনিসই তো কাজে লাগবে বেশি। খুব ভালো। আর দেখ, রোজগার হচ্ছে বলে কিন্তু সব খরচ করব না। চাল ডাল শুকনো কাঠ যা পারি একটু একটু জমাতে হবে। আবহাওয়া কিন্তু ভালো নয়, বৃষ্টি যদি বাড়ে তখন বাজারও বন্ধ হয়ে যেতে পারে। ঠিক বলেছিস, আজ আকাশের দিকে তাকিয়ে আমারও কেমন জানি লাগছিল। তবে এ কথা ঠিক, এতদিন পর মনে হচ্ছে আমরা হারিনি, আর এটাই প্রমাণ যে আমরা পারবো। এই হারুন, আমি কি ভুল শুনছি? আমি যা বন্ধ করলাম ওরা সেটা অন্য রাস্তা দিয়ে খুলে ফেললো। দিন রাত লোক যাচ্ছে ওদের বাড়িতে, এই সাহস এলো কোথা থেকে ওদের? খবর সত্যি, শুধু লোক যাচ্ছে না, খেয়েও খুশি হচ্ছে। দুদিনে ওদের নাম ছড়িয়ে গেছে। আপনার নাম শুনে যারা কলা কিনতে পারেনি তারাই এখন সেখানে ভাত ঝোল খাচ্ছে। গ্রামের লোকের মুখ বন্ধ রাখা মুশকিল হয়ে যাচ্ছে। আমার সঙ্গে চালাকি? আমি দেখছি দুই মেয়ে কত মাথা তুলতে শিখেছে। এভাবে চললে কাল থেকেই ওরা আমার কথা শুনবে না, পশু গ্রামের লোকেও শুনবে না। ওদের বোঝাতে হবে এই গ্রামের নিয়ম কে বানায়। কি করতে বলছেন? কাল সকালে গিয়ে বলবি অনুমতি ছাড়া দোকান চালানো যাবে না। পঞ্চায়েতের অনুমতিপত্র, স্বাস্থ্য কাগজ যা মাথায় আসে বলবি ওকে নিয়ে আসতে। কাগজ না থাকলে হাড়ি নামিয়ে দিবি উনুন থেকে। দরকার হলে দুজন লোকও নিয়ে যাস। তা যাব, তবে একটা কথা, লোকজন এখন ওদের পক্ষে আছে। একেবারে শক্ত হাতে ধরলে উল্টা কথা উঠতে পারে। রহিম চাচাও চুপ করে বসে নেই। রহিম চাচা, রহিম চাচা, তোর মুখে সারাক্ষণ এই নাম কেন? ওই বুড়োর কথাই গ্রাম চলে নাকি? এই গ্রাম চালাই আমি, তাই যা বলছি তাই কর। আর শোন, বৃষ্টি বাড়ছে, তার আগে কাজটা সেরে ফেলতে হবে। ঠিক আছে, কাল সকালে যাই। তবে পরে যদি বড় গোলমাল হয় আমাকে একা দোষ দেবেন না। গোলমাল আমি সামলাবো, তুই শুধু হুকুম মতো চল আমার। কমলা, কথা পরিষ্কার শোন তোরা। মোড়ল সাহেবের হুকুম আছে এই দোকান আজ থেকে বন্ধ করতে হবে। কারণ তোদের কাছে পঞ্চায়েতের কাগজ নেই, অনুমতি কিচ্ছু নেই। গ্রামের ভেতর এভাবে খাবারের ব্যবসা চলবে না। হারুন কাকা, এই জমি আমাদের, এই উঠোন আমাদের, আমাদের ঘরের চাল, আমাদের পুকুরের মাছ, আমাদের বাগানের কলা দিয়ে আমরা মানুষকে খাওয়াচ্ছি। এখানে আবার কার অনুমতি লাগে? আপনার নিজের মন কি বলে? মন যাই বলুক, আমার হুকুম তোদের শুনতে হবে। আমি না এলে আরেকজন আসতো। তুই ভালোই ভালোই গুছিয়ে নে, পরে ঝামেলা বাড়লে সামলাতে পারবি না। আমরা তো কারো রাস্তা বন্ধ করিনি, উল্টে কত গরিব মানুষ কম টাকায় খেয়ে যাচ্ছে। আপনারা যদি এটা বন্ধ করেন তাদের ক্ষতি হবে, শুধু আমাদের না। আমি বুঝি, কিন্তু মোড়ল আমার কথা শুনবে না। সে ভাবছে তুই ইচ্ছে করে তার কথার বিরুদ্ধে দাঁড়িয়েছিস। দাঁড়িয়েছি, কারণ অন্যায়ের সামনে চুপ থাকলে আর মানুষ থাকা যায় না। আমরা ভিক্ষা চাইনি, চুরি করিনি, কারোর জমি দখল করিনি, কাজ করেছি। এই কাজ আমরা বন্ধ করব না। তোদের জেদ খুব, দেখিস এই জেদের জন্য পরে কষ্ট পাস নে যেন। কষ্ট তো আগেই দিয়েছো তোমরা। মোড়লকে গিয়ে বলবে আমরা দোকান তুলবো না, যা করার সামনে এসে করুক। আমি কথা পৌঁছে দেব, তবে সাবধানে থাকিস। আমরা থাকবো, তোমরাও থাকবে। চাচা, এই বৃষ্টিতে বেরিয়েছেন কেন? পুরো কাপড় যে ভিজে গেছে আপনার। আমাকে বললেই তো আমি যেতাম। বৃষ্টি দেখে তো আর সব কথা থেমে থাকে না মা। তোকে দুটো কথা বলে যেতে চাই। মোড়ল পঞ্চায়েতে নালিশ করেছে, বলছে তোদের দোকান নাকি অস্বাস্থ্যকর, মানুষের পেট খারাপ হবে, এসব বলে দোকান বন্ধ করতে চায়। মানুষ নিজেরা এসে খাচ্ছে, নিজের মুখে বলছে ভালো, তবু এমন নোংরা কথা ছড়াচ্ছে আমাদের নামে। মানুষ এত নিচে নামতে পারে? পারে মা, তবে ও নিয়ে তুই এখনই খুব ভয় পাস নে।
আমি সুধীর বাবুর সাথে কথা বলেছি, তিনি বললেন বিষয়টা দেখবেন, কিন্তু আর একটা কথা তার থেকেও বড়। কি কথা? নদীর জল বাড়ছে, পুরনো নদীর ধারে পড়ে থাকা ঘর বাড়ি ডালপালা গাছের গোড়া সব ভেসে নামছে নদীতে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এরকম টানা বৃষ্টি ভালো লক্ষণ না। যদি বাঁধ চাপ সামলাতে না পারে বিপদ হবে। আপনার কি মনে হচ্ছে সত্যি বন্যা আসতে পারে? আমি নিশ্চয়তা দিয়ে কিছু বলছি না, কিন্তু সাবধানের মার নেই। শুকনো কাঠ ঘরে তুলিস, চাল আলাদা রাখিস, লবণ তেল দেশলাই যা পারিস মজুত করিস, আর বাগানের কাঁচকলা একটু ঘরে তুলে রাখিস। জল বাড়লে তখন আর কিছুই হাতে থাকবে না। আমি আজই দিদিকে বলি, আমরা কাল থেকেই জিনিস আলাদা করে রাখবো। এই কথা মনে রাখিস, আর সাহস হারাবি না। কষ্টের দিনে ঠান্ডা রাখবি। আমি চলি। মোড়ল সাহেব, দরজা খুলুন, বড় সর্বনাশ হয়ে গেছে। নদীর বাঁধ ভেঙেছে, জল সোজা গ্রামে ঢুকে পড়েছে। আমি কষ্টে এসে খবর দিচ্ছি আপনাকে। কি বলছিস তুই? বাঁধ ভেঙেছে এত তাড়াতাড়ি? আমার ধান ক্ষেতের দিকটা কেমন আছে? ধান ক্ষেত ডুবে গেছে, আমি নিজের চোখে দেখে আসছি। পূর্ব পাড়ার ঘর বাড়িতে কোমর জল, কোথাও কোথাও বুক সমান জল জমে গেছে। মানুষজন ছেলে মেয়ে নিয়ে চিৎকার করছে, গরুগুলো খুঁটি ছিঁড়ে চড়ছে। আপনার গোয়াল ঘরেও জল ঢুকেছে। হায় রে, ওই ধান ছিল আমার সারা বছরের ভরসা রে। আর গরুগুলো, 15টা গরু, এক একটার দাম জানিস? তুই লোক নিয়ে ওগুলো খুলে দে, উঁচু জায়গায় নিয়ে যা, আর সিন্দুকটা ওপরে তুলতে হবে। এখন সিন্দুক সামলাবেন না প্রাণ? জল যে গতিতে বাড়ছে, একটু পর সিঁড়িও ডুবে যাবে। আমি আস্তে আস্তে 2বার পড়ে গেছি, রাস্তা বলে কিচ্ছু নেই। যারা পারে ছাদে উঠছে, কেউ বাঁশ ধরে আছে, কেউ গাছে। না না না, আমার কাগজপত্র, টাকা গয়না সব নিচ তলায় রাখা আছে। ওগুলো না তুললে শেষ হয়ে যাব আমি। তুই আগে লোক ডেকে আন। লোক কোথায় পাবো? সবাই নিজের ঘর নিয়ে ব্যস্ত। আপনার নাম শুনে এখন কেউ দৌড়ে আসবে না। যা করার হাতে যা আছে তা নিয়ে ছাদে উঠুন, সময় নেই। আমার এত সম্পদ, এত আয়োজন, সব কি এক রাতে জলে যাবে? এটা হতে পারে না। আমি গজেন মোড়ল। আজ কারো নামে জল কাউকে মানবে না। চলুন আগে উপরে উঠুন, বাঁচলে পরে হিসেব করবেন। এই হারুন, এই আমাকে ফেলে যাস না রে। আমি কিছুই বুঝতে পারছি না। হায় রে, শক্ত হন, এখন বাঁচাটাই বড় কথা। আর আমি নিজের ঘর বাঁচাতে গেলাম। চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে পুরো গ্রামটাই বদলে গেছে। যে পথ দিয়ে রোজ বাজারে যেতাম, সেখানে আজ শুধুই জল। বেড়া, ঘর, খড়, ভাঙা ঘরের টুকরো সব ভেসে ঘুরছে। অথচ দেখ, আমাদের উঠোনটুকু এখনো টিকে আছে। দিদি, বাগানের দিকেও গিয়ে দেখেছি অনেক গাছ নুয়ে পড়েছে, কিন্তু সব শেষ হয়নি। বেশ কয়েকটা কলা গাছ দিব্যি দাঁড়িয়ে আছে, কাঁচা কলাও আছে তাতে। আর জল থেকে মাছ উঠছে, আমি জাল ফেলতেই একের পর এক ধরা পড়ছে, যেন সব ভেসে এসে আমাদের দোরগোড়ায় জড়ো হয়েছে। রহিম চাচার কথা শুনে যে চাল ডাল মজুত করেছিলাম, তা না হলে আজ আমরাও না খেয়ে থাকতাম। এখন একটা কথা ভাবছি মালা, সারা গ্রামে মানুষ চুলা জ্বালাতে পারছে না। কারোর চাল ভিজে গেছে, তো কারোর হাঁড়ি ভেসে গেছে। আমরা কি শুধু নিজেদের নিয়ে থাকবো? না দিদি, পারবো না। সকাল থেকে 2টা বাচ্চা এসে জিজ্ঞেস করে গেছে ভাত আছে কিনা। আমি তখনই বুঝেছি কিছু একটা করতে হবে। আমাদের কাছে যতদিন আছে ততদিন আমরা মানুষকে খাওয়াবো। যার দরকার সে এসে খাবে, কেউ টাকা দিলে নেব না। চিন্তা কি, মাছ তো জলে আছে। আমি এখনই জালটা আবার ফেলে আসি, তুই চাল ধুয়ে রাখ, আর শুকনো কাঠগুলো বার করি।
হ্যাঁ, এই সময় পয়সা জমিয়ে কি হবে বল? মানুষ বাঁচলে তবেই তো আবার দিন ফিরবে। চল রান্না করি। মারে, আমি কত বন্যা দেখেছি, কিন্তু এমন দৃশ্য খুব কম দেখেছি। এই কষ্টের দৃশ্যে ভুলবার নয়। চাচা, আমাদের যা আছে তাই দিচ্ছি। আমরা সবাইকে রান্না করে খাওয়াবো। আমি জাল দিয়ে আজও অনেক মাছ তুলেছি। সেগুলো রান্না করে খাওয়ালে মানুষের পেট ভরবে এই অভাবের সময়। ঠিক। আর তোদের বাগান আজকে মানুষের প্রাণ বাঁচাবে। ওপরওয়ালা তোদের মঙ্গল করুন। আর একটা কথা, খবর শুনছি গজেন মোড়লের অবস্থা খুব খারাপ। তার ধান নেই, গরু নেই, বাড়ি ভেঙে গেছে, লোকজনও নাকি পাশ কাটিয়ে যাচ্ছে ওর। মানুষ যা করে একদিন তাই ফিরে পায়। চলো আমরা নিজেদের কাজ করি। কে রে? এই দাঁড়া তো। গজেন, তুই নাকি? এই হাল হয়েছে তোর, এই শুকিয়ে গেছিস তো। রহিম ভাই, আমার অবস্থা খুব খারাপ এখন। 3 দিন পেটে দানা পড়েনি, কেউ দরজা খোলেনি। মানুষগুলো এক সময় আমার নাম শুনে ভয়ে কাঁপতো, আজ তারা চোখ ফিরিয়ে চলে যায়। হারুন কোথায়? কে কোথায় গেছে জানি না। জল নামার পরে সবাই নিজের মতো সরে পড়েছে। টাকা থাকলে সঙ্গী থাকে, বিপদে কেউ থাকে না। সিন্ধুকের টাকা কাদার জলেতে নষ্ট হয়ে হাতে আর কিছুই নেই আমার। তুই অনেক দেরিতে শিখলি, তবু শিখেছিস, সেটাই বড় কথা। আমি অন্যায় করেছি রহিম ভাই। ওই 2 মেয়ের উপর যেভাবে চেপে বসেছিলাম, এখন ভাবলে নিজেকেই ঘেন্না করে। লজ্জা থাকলে শোন, একটা জায়গা আছে, কমলা আর মালার কাছে গেলে সাহায্য পাবি। যাবি? ওদের কাছে? আমি? না ভাই, পারবো না। ওরা আমার মুখ দেখলেই ফিরিয়ে দেবে। তোরা সবাই নিজের মতো ওদের বিচার করিস। আমি ওদের চিনি। চল আমার সাথে, বাকিটা ওদের হাতে ছেড়ে দে। যদি তাড়িয়ে দেয়? তবু একবার যা, অনাহারে মরবার চেয়ে ক্ষমা চাওয়া ভালো। মালা, ওইদিকে দেখ, রহিম চাচার সাথে কে এসেছে। এ কি গজেন মোড়ল? মানুষটা একেবারে চিনতেই পারছি না। দিদি, এই লোকটার জন্য আমরা কত রাত ঘুমাতে পারিনি, আর এরা এখন এই রকম অবস্থা। কিন্তু এখন ওর দিকে তাকিয়ে আমার রাগের চেয়ে মায়াই বেশি লাগছে। মানুষটা ভেঙে পড়েছে। মায়া লাগে ঠিক, কিন্তু মনে হয় অন্যায়ের বিচার হয়েছে। কিন্তু মানুষকে নিয়ে যে এরকম ভাবে ভাবা উচিত নয়। কমলা, আমাকে একটু খেতে দেবে? বড় খিদে পেয়েছে, আমাকে ক্ষমা করবে? ওসব কথা ছাড়ুন, বসুন, আগে খান। এই নিন, গরম ভাত দিলাম, ঝোল নিন। ধীরে ধীরে খান, তাড়াহুড়ো করবেন না। মালা, আমি ভেবেছিলাম তোরা আমাকে তাড়িয়ে দিবি। তাড়িয়ে দিলে আপনার শাস্তি হতো, কিন্তু আমাদের অনেক কষ্ট হতো। আজ আমরা সে পাপ করতে চাই না। খান আপনি। আমি সত্যি বলছি, আমি আর আগের মানুষ নেই। বন্যার রাতে আমার সব ভেসে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি জীবনটা আসলে কি রকম। ঠিক আছে, নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছো তুমি মানুষের সেবা করে। দেখলে তো, মোড়লের মতো হলে মানুষের কি অবস্থা হয়। তাই তোমরা কিন্তু ওর মতো হয়েও না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করবে।